ডেকার্তের মূল লক্ষ্য কী? দ্য ফান্ডামেন্টাল এইম অফ ডেকার্ট। ডেকার্তের মূল লক্ষ্য হল বিচার বুদ্ধির মাধ্যমে দর্শনের সঠিক জ্ঞান প্রতিষ্ঠা করা এবং সত্য জ্ঞান প্রতিষ্ঠা করা। যে জ্ঞান হবে সম্পূর্ণভাবে সত্য, তাকে কেউ কখনো ভেঙে ফেলতে পারবে না। অখণ্ড সত্যের জ্ঞান, জ্ঞানমণ্ডলীর মধ্যে জ্ঞান এমন হবে যাকে কেউ কখনো মিথ্যা বলে প্রমাণ করতে পারবে না। সেটাই হলো আসল জ্ঞান এবং স্বতঃসিদ্ধ জ্ঞান। দর্শনের আলোচনা শুধু খালি পূর্বসিদ্ধ বিষয় নিয়ে নয়, দর্শনের আলোচনা বিভিন্ন রকম বিজ্ঞানের আলোচনা এবং সঠিক বিষয় নিয়ে আলোচনা, এবং দার্শনিক জ্ঞান হবে অনেক উন্নত ধরনের জ্ঞান। আমরা যখনই জ্ঞান লাভ করব সেটা সবসময় সত্য জ্ঞান লাভ করব এবং দর্শন সম্মত হবে, এবং সেখানে বিচার বুদ্ধি প্রয়োগ করে আমরা জ্ঞান লাভ করব। ডেকার্তের মতে সত্য জ্ঞান কখনো খণ্ড সত্য নয়, বিভিন্ন সত্য জ্ঞানের এক পরিপূর্ণ সংহতি, অর্থাৎ অখণ্ড সত্য জ্ঞান। ডেকার্তের মূল লক্ষ্য হলো কতকগুলো সত্য জ্ঞান সংগ্রহ করা যা স্বতঃসিদ্ধ, শতপ্রমাণিত, এবং যে জ্ঞান হবে সমগ্রতা, সিস্টেমেটিক হবে, যার মধ্যে একটা সমগ্রতা থাকবে। জ্ঞানমণ্ডলীর অন্তর্গত প্রতিটি জ্ঞানকে হতে হবে সুনিশ্চিত এবং তাদের পারস্পরিক সম্পর্ক হবে অর্গ্যানিক। তাদের কেউ কখনো ভেঙে ফেলতে পারবে না। ডেকার্ট তিনি আরও বলেছেন, দর্শন হলো স্টাডি অফ উইজডম। প্রজ্ঞা বা জ্ঞান কোনো বিশেষ বিষয় পারদর্শিতা বা পরিণামদর্শিতা নয়, একটা পরিপূর্ণ জ্ঞান যা মানুষের জীবনযাপনের জন্য, স্বাস্থ্য সংরক্ষণের জন্য, নতুন নতুন শিল্পকলা আবিষ্কারের জন্য খুবই দরকার। কাজেই প্রজ্ঞার আলোচনা রূপে দর্শন কেবল আধিবিদ্যক আলোচনা নয়, এটা পদার্থবিদ্যা, প্রাকৃতিক বিজ্ঞান সবই দর্শনের অন্তর্ভুক্ত। উপমা প্রয়োগ করে যদি বলা হয়, ডেকার্তের মতে অধিবিদ্যা যেন দর্শনের মূল, পদার্থবিদ্যা কাণ্ড, বিভিন্ন বিজ্ঞান তার শাখা প্রশাখা তুল্য। তিনটি বিজ্ঞানকে ডেকার্ত বিশেষ গুরুত্ব দিয়েছেন: চিকিৎসা বিজ্ঞান, যেটা হচ্ছে মেডিসিনের বিজ্ঞান, যন্ত্রবিজ্ঞান এবং নীতিবিজ্ঞান, যেটাকে বলা হচ্ছে এথিক্স। দর্শনকে তিনি তত্ত্বগতভাবে শুধু মূল্যবান বলেননি, তিনি ব্যবহারিক জীবনে দর্শনের প্রয়োজনীয়তা তিনি স্বীকার করেছেন। ডেকার্ত দর্শনকে সভ্যতার মাপকাঠি রূপে উল্লেখ করেছেন এবং বলেছেন যে কোনো জাতি কতটা সভ্য ও কতটা সংস্কৃতিবান তা নির্ভর করে তার দর্শন চিন্তার উৎকর্ষের উপর। প্রিন্সিপালস অফ ফিলোসফি গ্রন্থে ডেকার্ত বলেছেন, যথার্থ দর্শনের অধিকারী হওয়াটা কোনো রাষ্ট্রের পক্ষে সর্বাপেক্ষা কল্যাণমূলক বিষয়। তাই দার্শনিক বিষয়, দার্শনিক চিন্তাধারা, এগুলো কিন্তু আলোচনা করলে সবসময় দেখা যাবে যে রাষ্ট্রের কল্যাণ হচ্ছে, অর্থাৎ সামাজিক মঙ্গলের পশ্চাতে যেমন সেই সমাজের শুভ দর্শন সক্রিয় একটা ভূমিকা পালন করছে, সামাজিক অনেক অমঙ্গলের পশ্চাতেও কিন্তু দেখা যায় যে মন্দ দর্শন সেটা পালন করে। তাই সমাজটাকে সঠিকভাবে চলতে গেলে, সুন্দর রাষ্ট্র গঠন করতে গেলে আমাদের কিন্তু সুন্দর দর্শন, ভালো দর্শন, সঠিক দর্শন আমাদের সেখানে প্রয়োগ করতে হবে। এই জন্যই ডেকার্ত বলেছেন, যথার্থ দর্শনকে, অর্থাৎ ট্রু ফিলোসফি, সেটা হচ্ছে একটা রাষ্ট্রের অমূল্য সম্পদ। সর্বশেষ বিজ্ঞান অর্থাৎ নীতিবিজ্ঞান এই দর্শনের ব্যবহারিক মূল্য সর্বাপেক্ষা বেশি প্রকটিত হয়েছে। তবে ব্যবহারিক জীবনে নীতিবিজ্ঞানের গুরুত্বপূর্ণ ভূমিকা স্বীকার করলেও ডেকার্ত নীতিবিজ্ঞান সম্পর্কে তিনি কিন্তু বিশদ আলোচনা করেননি। ডেকার্ত মূলত দার্শনিক পদ্ধতি সম্পর্কে, অধিবিদ্যা সম্পর্কে বিশেষ আলোচনা করছে, কিন্তু তিনি নীতিবিজ্ঞান নিয়ে আলোচনা সেইভাবে করেননি। ডেকার্তকে ফাদার অফ মডার্ন ফিলোসফি বলে গণ্য করা হয়। তিনি সচেতনভাবে এবং ইচ্ছাকৃতভাবে পূর্বতন দর্শনের সঙ্গে তিনি সম্পর্ক ছিন্ন করে দর্শন চিন্তাধারাকে নতুন খাতে প্রবাহিত করার তিনি প্রয়াসী ছিলেন, এবং তিনি নতুন যে দর্শন সেগুলোকে তিনি গ্রহণ করেছেন। প্রথমে দেখা যাচ্ছে তিনি পূর্বতন দর্শন চিন্তার প্রতি তিনি অনাস্থা জ্ঞাপন করে নতুন করে দর্শন চিন্তার পত্তন শুরু করেছিলেন। আপ্তবাক্য বা পূর্ববর্তী জ্ঞানীগুণী ব্যক্তির বাক্যকে, যেমন অ্যারিস্টটল প্রমুখ যে দার্শনিক ছিলেন, তাদের বাক্যের যে সত্যতা সম্পর্কে তিনি সংশয় প্রকাশ করেছিলেন। জ্ঞানের সত্যতা নির্ণয় প্রসঙ্গে ডেকার্ত বলেছেন যে বিচার বুদ্ধির উপর নির্ভর করতে হবে, এখানে কখনো আপ্তবাক্যের উপর নির্ভর করলে চলবে না।
নাম্বার 2 যেটা হলো জ্ঞান এবং বিশ্বাসের মধ্যে ডেকার্ট সুস্পষ্ট পার্থক্য উল্লেখ করেছেন। বিশ্বাস এখানে দেখা যায় যে জল্পনা কল্পনা এবং আনুমানিক এখানে কাজ করে। বিশ্বাস অনুসারে বিষয় থাকতেও পারে আবার নাও থাকতে পারে, বিশ্বাস অনুসারে কোনো কিছু ঘটতেও পারে নাও ঘটতে পারে, অর্থাৎ বিশ্বাস সত্যও হতে পারে আবার নাও হতে পারে। কিন্তু জ্ঞান কখনো মিথ্যা হতে পারে না, জ্ঞান সবসময় স্বতঃসিদ্ধ সত্য হবে। ডেকার্টের লক্ষ্য হলো বিচার বুদ্ধির উপর নির্ভর করে সত্য জ্ঞানের অনুসন্ধান করা এবং প্রতিষ্ঠা করা। নাম্বার 3, ডেকার্টের লক্ষ্য হলো এমন কতগুলো ধারণার অনুসন্ধান করা যা স্পষ্ট এবং প্রাঞ্জল, ক্লিয়ার অ্যান্ড ডিস্টিংক্ট, যাদের উপর নির্ভর করে সুনিশ্চিত জ্ঞান লাভ করা সম্ভব হবে। কোনো ধারণা যদি অস্পষ্ট এবং প্রাঞ্জলতা বর্জিত হয় তাহলে সেই ধারণাটা বিচার বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিতভাবে সেটা কিন্তু সম্ভব হতে পারে না। মধ্যযুগের যে প্রথাগত দর্শনের বিরুদ্ধে এখানে ডেকার্ট তিনি অভিযোগ করেছিলেন। মধ্যযুগের প্রাজ্ঞ দার্শনিকগণ যেসব প্রত্যয় বা ধারণা নিয়ে আলোচনা করেন, ডেকার্টের মতে তাদের কোনোটা স্পষ্ট এবং প্রাঞ্জল ছিল না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে ডেকার্ট তিনি যে সাবস্ট্যান্সের উল্লেখ করেছিলেন, দ্রব্য কি জড় না অজড়, বিস্তারযুক্ত না বিস্তারহীন, পরিমাপযোগ্য কিংবা পরিমাপ অযোগ্য, এই যে বিষয় এখানে দেখা যাচ্ছে যে স্কলাস্টিক যে দার্শনিক তাদের কোনো সুস্পষ্ট ধারণা ছিল না এবং তাদের আলোচনাকে দার্শনিক আলোচনার রূপে কখনোই গণ্য করা যাবে না। ডেকার্ট পূর্ববর্তী দার্শনিকদের মতবাদ অস্বীকার করেছেন বলে যে এই কথা বলা হবে না যে তিনি সব মতামতগুলো অস্বীকার করেছেন। তিনি বলতে চেয়েছেন যে আমাকে সেখানে বিচার বুদ্ধি প্রয়োগ করতে হবে, সুস্পষ্টতা এবং প্রাঞ্জলতা থাকতে হবে এবং যে স্বতঃসিদ্ধ জ্ঞান হবে যেটা দেশকাল নির্বিশেষে সকলের কাছে কিন্তু সমান হবে, সেই জ্ঞানটাকে অভ্রান্ত হতে হবে, তবেই তিনি সেই জ্ঞান গ্রহণ করবেন। অর্থাৎ ক্লিয়ার অ্যান্ড ডিস্টিংক্ট না হলে সেটা কিন্তু তিনি কখনোই গ্রহণ করবেন না। আমরা অনেক জ্ঞান পেয়েছি, আমাদের জ্ঞান অনেক সঞ্চিত হয়েছে, ডেকার্ট সেগুলো কিন্তু অস্বীকার করছেন না। কিন্তু তবে তার অভিমত হলো সত্য জ্ঞানকে নির্বিচারে সত্যরূপে কিন্তু কখনোই গ্রহণ করা যাবে না। বিচার বিশ্লেষণের কষ্টি পাথরে তাকে যাচাই করতে হবে, পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। প্রত্যেকটা জ্ঞান যে সংশয়াতীত মৌল জ্ঞান এবং সেটাকে যুক্তিসম্মতভাবে বিচার করে তারপরে সেটাকে নিষ্কাশন করতে হবে। ডেকার্টের লক্ষ্য হলো সত্যজ্ঞান অনুসন্ধান এবং সঠিক পদ্ধতি নির্ধারণ করা, যে পদ্ধতির মাধ্যমে যুক্তিসঙ্গত এবং সুসঙ্গতভাবে কোনো জ্ঞানের সত্যতা প্রতিপাদন করা সম্ভব হবে। জ্ঞানটি অভিনব কোনো জ্ঞান হতে পারে, আবার পূর্বতন কোনো স্কলাস্টিক দর্শনের জ্ঞানও হতে পারে। অর্থাৎ বিষয়বস্তুর দিক থেকে নতুন দর্শনের পত্তন প্রতিষ্ঠা করা ডেকার্টের লক্ষ্য নয়। আসল লক্ষ্য হলো দর্শনকে সুসংবদ্ধ এবং সুনিশ্চিতভাবে প্রতিষ্ঠা করা। ডেকার্ট আসলে সংশয়বাদের বিরোধিতা করেছেন, তিনি কিন্তু স্কলাস্টিক দর্শনের বিরোধিতা করেননি এবং তিনি বলেছেন যে আমরা শুধু সেই জ্ঞানকেই মেনে নেব যেটা স্পষ্ট এবং প্রাঞ্জল হবে। কোনো কিন্তু আমরা যুক্তি বিচারে নির্বিচার করে আমরা মনে এলো এবং তিনি বলে গেলেন বলে যে সেইটা মেনে নেব, সেটা কিন্তু হবে না। ডেকার্ট তাঁর দর্শনকে সুদৃঢ়ভাবে প্রয়োগ করার চেষ্টা করেছেন এবং তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। তিনি সংশয়াতীত জ্ঞান লাভের উদ্দেশ্যে ডেকার্ট সংশয়যোগ্য সমুদায় জ্ঞানকে তিনি সংশয় করেছেন। এখানে সংশয় করাটা ডেকার্টের লক্ষ্য নয়, লক্ষ্য হলো সংশয় প্রক্রিয়ার মাধ্যমে সত্য জ্ঞানের অন্বেষণ করা এবং প্রতিষ্ঠা করা। জ্ঞান ভাণ্ডারের সমুদায় জ্ঞানকে সংশয় করার অর্থ এটা নয় যে তার পূর্ববর্তী দার্শনিকদের সমস্ত মতবাদকে তিনি ভ্রান্ত বলেছেন। তিনি বলেছেন যুক্তির সাহায্যে সুস্পষ্টতা এবং প্রাঞ্জলতা মানতে হবে। ডেকার্টের লক্ষ্য হলো সংশয় পদ্ধতির মাধ্যমে সত্য জ্ঞানের সঙ্গে সত্যতার মানদণ্ডকেও নির্ধারণ করতে হবে এবং সত্যসিদ্ধতাকে প্রমাণ করতে হবে। ডেকার্টের মতে দার্শনিক জ্ঞান বলতে বোঝাচ্ছে অসংলগ্ন জ্ঞান সমষ্টিকে বোঝাচ্ছে না। দার্শনিক জ্ঞান হলো বিচার বুদ্ধি সম্পন্ন জ্ঞান এবং কতকগুলো জ্ঞান যার আঙ্গিক সম্পর্কে পরস্পরের সঙ্গে যুক্ত থাকবে, যেখানে স্বতঃসিদ্ধ কতগুলো মৌল বচন জ্ঞান যুক্তিসম্মতভাবে সব কিছুর সঙ্গে স্বতঃসিদ্ধভাবে সুনিশ্চিতভাবে ক্রমপর্যায়ে উপনীত হওয়া যাবে। আবার জ্ঞান প্রসঙ্গে তিনি গণিত শাস্ত্রের জ্ঞানকে তিনি বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। অপরাপর জ্ঞানের তুলনায় গাণিতিক জ্ঞানকে তিনি অনেক উন্নত মানের জ্ঞান বলেছেন। ডেকার্ট গাণিতিক পদ্ধতিকে তিনি বিজ্ঞানের বিশেষ করে দর্শনের পদ্ধতি রূপে তিনি গণ্য করেছেন। তিনি গাণিতিক পদ্ধতিকে জ্ঞান বিজ্ঞানের একমাত্র অনুসরণীয় পদ্ধতি রূপে তিনি গ্রহণ করেছেন এবং তিনি সব বিজ্ঞানী বলেছেন মূলত একই বিজ্ঞান।
তিনি বলেছেন যে নীতিবিজ্ঞানের আলোচনার বিষয় গণিতের আলোচনার বিষয় থেকে ভিন্ন এবং তাদের আলোচনার পদ্ধতিও ভিন্ন। ডেকার্ত ভিন্ন মত পোষণ করেন এবং সার্বিক বিজ্ঞান সার্বিক পদ্ধতির উল্লেখ করেছেন। ডেকার্তের লক্ষ্য হলো সর্বব্যাপক দর্শনকে প্রতিষ্ঠা করা, যেখানে পদার্থবিজ্ঞান শাখা বিজ্ঞান সব কিছু অপরাপর বিজ্ঞান সব কিছুই থাকবে, এমন জ্ঞান হবে যেটা সর্বব্যাপক জ্ঞান এবং যাকে সকলে মেনে নেবে। তিনি গাণিতিক পদ্ধতিকে সত্য বলেছেন এবং তিনি গাণিতিক পদ্ধতি মেনে নিয়েছেন, অবরোহ পদ্ধতি মেনে নিয়েছেন। তিনি আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।